দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু এবং তার চিকিৎসা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রিফাত আল ইমন, কনসালটেন্ট ডিএনসিসি হাসপাতাল মহাখালী। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। স্বাগত আপনাকে এবং যমুনা টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর রিফাত, এখন কিন্তু সারা দেশ জুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে শহরগুলোতে। প্রথমে একটু জানতে চাই হাসপাতালগুলোর অবস্থা আসলে কি, ডেঙ্গু ইউনিট যেগুলো রয়েছে সেখানে আসলে কেমন রোগীর দেখতে পাচ্ছি আপনার উপক্রম আছে? আসলে বর্ষা মৌসুম যতই আগাচ্ছে বৃষ্টিপাতও বাড়ছে, আর হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বা সন্দেহজনক ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমরা যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে মে মাসের যে সংক্রমণ ছিল তার তুলনায় এই গত 15 দিনে সংক্রমণ কিন্তু আরও বেশি বেড়ে গেছে। তো এটা ইজিলি বলা যায় যে আসলে ডেঙ্গুর সংক্রমণটা বাড়ছে। অর্থাৎ বর্ষাকালের যে পুরাটা সময় রয়েছে সেই সময়টুকুতে কিন্তু ডেঙ্গুর এই সংক্রমণটা বাড়বে বা বৃদ্ধি পেতে পারে, এবং তার অন্যতম কারণ কিন্তু হচ্ছে এই যে বৃষ্টির পানিগুলো জমে রয়েছে বাসার ছাদে। আমরা জানি ডেঙ্গুর কিভাবে আসলে তার প্রতিফলনটা হয়। তো একটু জানতে চাচ্ছি যে ডেঙ্গু জ্বর যদি হয়েই থাকে সেক্ষেত্রে তো জ্বর তো প্রথম একটা তার উপসর্গ রয়েছে, কিন্তু জ্বরের পাশাপাশি আর কি কি প্রাথমিক উপসর্গ দেখা দেয়? প্রথমত ডেঙ্গুর যে জ্বরটা থাকে সেটা হচ্ছে উচ্চমাত্রার জ্বর থাকে। টেম্পারেচার 102 থেকে 105 পর্যন্ত হয়ে যেতে পারে। জ্বরের সাথে তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পুরো শরীর ব্যথা, আমাদের বিভিন্ন অস্থিসন্ধিতে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, এগুলো হচ্ছে সবচেয়ে কমন সিমটম। এছাড়া কিছু আনকমন সিমটম বা কম দেখা যেরকম সিমটম আছে, যেমন হচ্ছে কারো কারো ক্ষেত্রে পেটের সমস্যা হচ্ছে, বমি হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, গায়ে র্যাশ থাকতে পারে, অনেকের সাথে হালকা ঠান্ডা বা সর্দি এটাও থাকতে পারে। এগুলো হচ্ছে তার সাধারণ লক্ষণগুলো। আপনি কিছু আনকমন লক্ষণের কথা কিন্তু বলছিলেন। অনেক ক্ষেত্রে কিন্তু জ্বরও নেই, এরকমও কিন্তু কেস আমরা দেখেছি যে জ্বর নেই তারপরও কিন্তু ডেঙ্গু দেখা দিয়েছে, এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র র্যাশ আছে। তো এই ধরনের কেসের ব্যাপারে একটু জানতে চাচ্ছি যে আনকমন যে কেসগুলো যেগুলো আসলে সাধারণত আমরা ওইভাবে নিচ্ছি না, যেটা আসলে ডেঙ্গু জ্বর হতে পারে, হয়তো বা সাধারণ র্যাশ হতে পারে, ঠিক এরকমটা চিন্তা করে কিন্তু চিকিৎসকের কাছে আমরা যাচ্ছি না। তো একটু জানতে চাই যে আসলে এই ধরনের কেস আপনি কেমন পেয়েছেন? আসলে দেখা যাচ্ছে যে গত 3-4 বছর ধরে আমরা এই সিমটমগুলো বেশি পাচ্ছি, যে পেটের সমস্যা নিয়ে আসছে, পেটের মধ্যে ব্যথা, উপরে পেটে ব্যথা, বমি হচ্ছে বারবার, এমনকি পাতলা পায়খানা নিয়ে আসছে। এই রোগীগুলোর যদি আমরা নর্মাল টেস্ট করতে যাচ্ছি তখন টেস্ট করলে দেখা যাচ্ছে তার প্লাটলেট কম, পরে ডেঙ্গু পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে তার ডেঙ্গুটা পজিটিভ আসছে। এই ধরনের রোগীগুলো দেখা যাচ্ছে খুব দ্রুত শকে চলে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। আপনি যেটা বলেন যে বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি দেখা যাচ্ছে, বাট বড়দের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, বাচ্চাদের তুলনায় একটু কম কিন্তু এটাও বেশি দেখা যাচ্ছে। আর র্যাশ নিয়ে যেটা দেখা যাচ্ছে যে র্যাশটা অনেকের গায়ে আসে, অনেকে এটাকে অ্যালার্জি মনে করে, সামান্য মশার কামড় মনে করে, কিন্তু এই অ্যালার্জির সাথে যদি কারো দেখা যায় যে কেউ নিস্তেজ হয়ে যাচ্ছে, কারো পানি শূন্যতা হচ্ছে, অথবা পানির পিপাসা বেশি, ঘন ঘন পানি পিপাসা পাচ্ছে, তখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে রোগীটা হয়তো শকের দিকে চলে যাচ্ছে। তখন কিন্তু একটা ডেঙ্গু একটা সন্দেহের তালিকায় চলেই আসে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আমাদের ডেঙ্গু লক্ষণগুলো। একটু পরীক্ষার কথা একটু জানতে চাই। সাধারণত আমরা যতটুকু জানি, যারা সাধারণ দর্শক রয়েছেন তারা সবাই জানেন ডেঙ্গু যদি হয়ে থাকে দুটা পরীক্ষা, আসলে দুটা পরীক্ষার বিষয় সবাই জানেন, সেটা হচ্ছে এনএস অ্যান্টিজেন 1 এবং সিবিসিটা। এবং এটার মধ্যে দিয়ে যখন এনএস অ্যান্টিজেন 1টা নেগেটিভ আসে, অনেক ক্ষেত্রে সবাই শঙ্কামুক্ত নিজেকে চিন্তা করে থাকেন যে আসলে এনএস অ্যান্টিজেন 1টা যেহেতু নেগেটিভ সেক্ষেত্রে আমার এখন আর ডেঙ্গু নেই, বাসায় রেস্ট নিলেই চলবে। তো একটু আপনার মাধ্যমে জানাতে চাই যে এনএস অ্যান্টিজেন 1 পরীক্ষাটা আসলে কখন করতে হয়, বা তখন নেগেটিভ আসলেও কি ডেঙ্গু রয়েছে, বা ডেঙ্গুর যে ভাইরাসের উপদ্রবগুলো সেগুলো কি রয়ে গিয়েছে নাকি? NS1 অ্যান্টিজেন, যেটা অ্যান্টিজেনটা হচ্ছে মশার কামড়ের মাধ্যমে ভাইরাস আমাদের শরীরে যখন প্রবেশ করে ভাইরাসের একটা অংশ টেস্টের মাধ্যমে ডিটেক্ট করা হয়। তো এটা হচ্ছে NS1 অ্যান্টিজেন টেস্ট। তো এই টেস্টটি সাধারণত ভাইরাস প্রবেশ করার কয়েক মিনিটের মধ্যেই পজিটিভ আসে, কিন্তু এটা রক্তে 3 থেকে 4 দিনের বেশি থাকে না। কিন্তু রোগীর জ্বর থেকেই যেতে পারে। তো যেই রোগীগুলো 3-4 দিনের পরে আসলে টেস্ট করবে তখন কিন্তু তার NS1 অ্যান্টিজেন স্বাভাবিকভাবে নেগেটিভ আসবে। তার মানে যে তার ডেঙ্গু নেই সেটা কিন্তু বলা যাবে না। প্লাস হচ্ছে আমাদের দেশের যে স্ট্যান্ডার্ড যে কিটগুলো ব্যবহার করা হয় এটার সেন্সিটিভিটি হচ্ছে 67% বলি আর কি আমরা, মানে 100-র মধ্যে 100টা রোগীর টেস্ট করলে 67 জনের পজিটিভ আসবে, বাকি 33 জনের হচ্ছে ফলস নেগেটিভ আসবে। তাহলে এই ফলস নেগেটিভ যেই কেসগুলো, মানে তার শরীরে আসলে ডেঙ্গু রয়েছে
কিন্তু তার টেস্টটা হয়তো নেগেটিভ আসবে। তো এই রোগীগুলোই কিন্তু ডেঙ্গু নেগেটিভ থাকবে, কিন্তু তার সমস্ত লক্ষণ প্লাস রক্তের অন্যান্য যে পিকচারগুলো সেগুলো ডেঙ্গুর মতোই আসবে। এখানে আরেকটা কনফিউশন কিন্তু ক্রিয়েট হয়, সেটা হচ্ছে সিবিসি যখন করা হয় প্ল্যাটিলেট কাউন্ট একদমই ঠিক আছে এবং এখানে ডেঙ্গু যে NS অ্যান্টিজেন 1 সেটাও কিন্তু নেগেটিভ। পরবর্তীতে সতর্ক যদি না হওয়া যায়, কারণ এটা যে কোনো সময় কিন্তু প্ল্যাটিলেট কাউন্টটা কমে যেতে পারে, তো অবশ্যই দর্শকদেরকে বলবো যদি NS অ্যান্টিজেন 1টা নেগেটিভ হয়েও থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে তারপর যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে তারপরে করতে। আরও প্রশ্ন রয়েছে, সময় একটি বিরতি, তারপর আবার ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি ডেঙ্গু নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার রিফাত আল ইমন। জি, আমরা কথা বলছিলাম ডেঙ্গুর যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে তা নিয়ে কথা বলছিলাম। তো ডেঙ্গুর প্ল্যাটিলেট কাউন্ট নিয়ে একটু কথা বলতে চাই। সবাই কিন্তু প্রায় বারবারই দেখা যায় প্ল্যাটিলেটের কথা বলে, প্ল্যাটিলেট কমে গিয়েছে কিনা, প্ল্যাটিলেট কতটুকু বাড়লো, এটা নিয়ে কিন্তু সবার একটা সংখ্যা থাকে। তাহলে প্ল্যাটিলেট কাউন্টটা আসলে কখন হচ্ছে নর্মাল হয় বা কতটুকু কমে যেতে পারে বা কতটুকু কমে যাওয়াটা স্বাভাবিক ডেঙ্গুর ক্ষেত্রে? আচ্ছা, এটা নিয়ে আসলে আমাদের সবার মধ্যেই খুব একটা ভ্রান্ত ধারণা আছে যে প্ল্যাটলেট কমে গেছে খুব বেশি, অতএব এই রোগীটা হয়তো সিরিয়াস হয়ে যাবে। আসলে প্ল্যাটলেট কমার সাথে ডেঙ্গুর সিভিয়ারিটির কোনো সরাসরি কোনো রিলেশন নেই। আচ্ছা, প্ল্যাটলেট অনেকের দেখা গেছে 50,000 প্ল্যাটলেট নেমে আসছে, সেই রোগীটা হয়তো খুব বেশি খারাপ হয়ে গেছে। আবার অনেকের দেখা যাচ্ছে 10,000 প্ল্যাটলেট কিন্তু সে ভালো আছে, তার কোনো ব্লিডিং নেই। তাহলে এটা আসলে নির্ভর করবে ডেঙ্গুতে তার প্রেশারটা কতটুকু কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে কিনা তার উপর ডিপেন্ড করবে যে তার আসলে সিভিয়ারিটিটা কতটুকু। পাশাপাশি যদি তার কোনো ব্লিডিং থাকে, অনেকের আছে 50,000 প্ল্যাটিলেটও দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছে, অনেকে অনেক কম প্ল্যাটিলেট নিয়েও কোনো ব্লিডিং হচ্ছে না, তাহলে এটা একটু পার্সন টু পার্সন ভ্যারি করতেছে। তাই শুধু প্ল্যাটিলেটের উপর ভিত্তি করে কখনো ডেঙ্গুর সিভিয়ারিটিটা বোঝা হবে না। ডেঙ্গুর সিভিয়ারিটি নির্ভর করে ব্লাড প্রেশার কেমন আছে, আর আমরা বলি হেমাটোক্রিট বা পিসিভি, এইটার পরিমাণটা কতটুকু বাড়ছে বা কমছে তার উপর ভিত্তি করে আসলে ডেঙ্গুর সিভিয়ারিটিটা নির্ভর করে। আচ্ছা, প্ল্যাটিলেট কাউন্ট বাড়ানোর জন্য কিন্তু এখন অনেক ধরনের উপায় বের হয়েছে, যেমন অনেকে বলে থাকে পেঁপের পাতা বা পেঁপের রস এগুলো খেলে হচ্ছে প্ল্যাটিলেট কাউন্ট বেড়ে যায় এবং প্ল্যাটিলেট কাউন্ট যদি বাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গুটা নিরাময় হয়ে যায়। তাহলে আসলে এই ধরনের যে পাতা খাওয়া বা এই যে পাতার রসগুলো সেবন করা, সেটা কি ঠিক কিনা? প্রথম কথা হচ্ছে সায়েন্টিফিক এভিডেন্স ছাড়া যদি আমরা কোনো কিছু গ্রহণ করি তাহলে সেটার আসলে কোনো ভিত্তি নেই। এখনও পেঁপে পাতার রস বা পেঁপের অনেকের কাণ্ডের রস এগুলো খেয়ে যাচ্ছে প্ল্যাটলেট বাড়ানোর জন্য, তো সরাসরি প্ল্যাটলেট বাড়ানোতে এখনও কোনো এভিডেন্স কিন্তু পাওয়া যায়নি। প্ল্যাটলেট ডেঙ্গুতে যেটা কমে সেটা কিন্তু জ্বরটা ভালো হওয়ার সাথে সাথে আস্তে আস্তে অটোমেটিক্যালি এমনিতেই রিকভারি করবে। শরীর নিজে এটাকে তৈরি করবে, তার ইমিউনিটি সিস্টেম যখন ফুল বুস্ট আপ হয়ে যাবে অটোমেটিক প্ল্যাটলেট তৈরি হবে। এক্সট্রা কোনো খাবার বা কোনো কিছুর মাধ্যমে প্ল্যাটলেট তৈরি হয় এরকম কোনো সায়েন্টিফিক ভিত্তি এখন পর্যন্ত পাওয়া যায়নি। আচ্ছা, ডেঙ্গু রোগীকে দেখতে আসলে কিন্তু সাথে কিছু ডাবের পানি এবং হচ্ছে কিছু ফলমূল নিয়ে আসে এবং ডাবের পানি বেশি করে খেলে কিন্তু ডেঙ্গু ভালো হয়ে যেতে পারে, ঠিক এমনটাই কিন্তু আত্মীয় স্বজনরা চিন্তা করে থাকেন। আসলে এই ধারণাটা কেমন বা সঠিক কিনা? এটা ধারণাটা আমি বলবো যে পার্শিয়ালি ঠিক। পার্শিয়ালি ঠিক বলতে কি, এমনিতেই দেখা যায় যে মানুষ খুব একটা পানি হয়তো খেতে চায় না, জ্বর আসলে এমনি একটু মুখে অরুচি থাকে, তো ডাবের পানিটা খেলে তার ফ্লুইড যে স্ট্যাটাসটা সেটা হয়তো একটু ভালো হচ্ছে, তার ফ্লুইডের পরিমাণটা একটু বাড়ছে, কিন্তু সরাসরি ডেঙ্গু ভালো করার ক্ষেত্রে ডাবের পানির কোনো ভূমিকা নেই। ডাবের পানি হেল্প করবে, তার শরীরে যদি ইলেকট্রোলাইটের কোনো অভাব থাকে, পটাশিয়াম কমে যায় সেক্ষেত্রে হেল্প করবে, তার যদি প্রেশার কমে যায় সেটা বাড়াতে হেল্প করবে, তার হাইড্রেশনটা ঠিক রাখতে হেল্প করবে, কিন্তু প্ল্যাটলেট বাড়াতে প্ল্যাটলেট ডাবের পানির কোনো সরাসরি কোনো ইফেক্ট নেই। আচ্ছা, এখানে আরেকটা কথা কিন্তু চলে আসে, সেটা হচ্ছে যারা কিডনি রোগে রয়েছেন, যাদের সিকেডিয়া আছে, আমরা ক্রনিক কিডনি ডিজিজ যাকে বলে থাকি, এবং তাদের যদি ডেঙ্গু হয়ে থাকে সেক্ষেত্রে তো কিন্তু পানির একটা পরিমাপ আছে তাদের ক্ষেত্রে, তারা তখন কি করবেন, তারা কিভাবে এই ফ্লুইডটাকে মেনটেন করবেন? আচ্ছা, এখানে একটু এই ধরনের রোগীগুলো তো আসলে একটু ক্রিটিক্যাল রোগী এবং তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করে চিকিৎসা করতে হবে। প্রথম কথা হচ্ছে যদি দেখা যায় তার শরীরে ফ্লুইড ওভারলোড না থাকে, শরীরে যদি পানি বেশি জমে না থাকে আর প্রেশার যদি কম থাকে, তাহলে তাকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ পানি বা ফ্লুইড যেটা ডেফিসিট আছে এটা হিসাব করে ক্যালকুলেশন করে তাকে সেই পানিটা দিব। তো এইসব রোগীদের ক্ষেত্রে যেটা হয়, ওনারা প্রায়ই দেখা যায় অতিরিক্ত ফলমূল খেয়ে ফেলেন, ফলের রস খেয়ে ফেলেন, তারপরে হচ্ছে ডাবের পানিটা খান, এটা খেলে কিন্তু তাদের শরীরে পটাশিয়ামটা বেড়ে যেতে পারে, বা অন্যান্য যে ইলেকট্রোলাইট যেগুলো আছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু একটা তারতম্য হতে পারে, যেটা কিন্তু এই ধরনের কিডনি রোগীদের ক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। তাই যদি কারো কিডনি রোগী থাকে, এটা আমাদের গাইডলাইনেও বলা আছে, তাদের কিন্তু অবশ্যই হাসপাতালে ভর্তি থেকেই চিকিৎসা নিতে হবে। আচ্ছা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির সাথে একত্রে থাকা যাবে কিনা এই নিয়ে হচ্ছে আপনার মতামত জানতে চাচ্ছি, বা একসাথে থাকলে কি আরেকজনের হচ্ছে ডেঙ্গু জ্বর আক্রান্ত হতে পারে কিনা বা এটা ছড়িয়ে যেতে পারে কিনা,
একসাথে থাকতে কোনো অসুবিধা নেই, যদি এটা ইনশিওর করা যায় যে ডেঙ্গু আক্রান্ত রোগীকে যদি মশায় না কামড় দেয়। কারণ ডেঙ্গু আক্রান্ত রোগীকে যে মশাটা কামড় দিবে সেটা যদি আবার তার সাথে থাকা পাশের ব্যক্তিকে কামড় দেয় তাহলে তার ডেঙ্গু সংক্রমণের একটা ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে যদি ইনশিওর করতে পারি যে না তাকে মশা কামড় দিচ্ছে না, তাহলে একসাথে থাকতে কোনো বাধা নেই। আচ্ছা, ডেঙ্গু রোগে আক্রান্ত যে মা রয়েছে সে যদি হচ্ছে বাচ্চাকে দুধ পান করায়, সেক্ষেত্রে কি সেই ডেঙ্গু যে ভাইরাসটা সেটা বাচ্চার শরীরে ট্রান্সমিট হতে পারে কিনা, বা দুধ এটা পান করতে পারে? 100% সায়েন্টিফিক্যালি প্রুভেন যে ডেঙ্গু আক্রান্ত মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবে, কোনো অসুবিধা এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, একবার ডেঙ্গু যদি হয়ে যায় সেক্ষেত্রে সে ব্যক্তি কি আরেকবার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে কিনা? ডেঙ্গুর ভাইরাসের টোটাল 4টা ভ্যারাইটি আছে। আচ্ছা, তো একটা ভ্যারাইটি দিয়ে যদি ইনফেকশন হয় তাহলে ওটার এগেইনস্টে লাইফ লং ইমিউনিটি পাওয়া যায়। তো এই জন্য আমরা বলি যে একটা রোগীর ডেঙ্গু সর্বোচ্চ 4বার হতে পারে, 4টা আলাদা আলাদা ভ্যারাইটি দিয়ে 4বার হতে পারে। বাট এখানে একটা বিষয় হচ্ছে যার আগে একবার ডেঙ্গু হয়েছিল তার যদি পরে আরেকবার ডেঙ্গু হয়, পরের বারে ডেঙ্গুটা আরো সিভিয়ার হয় আগের বারের চেয়ে। আচ্ছা, সেটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি যদি হয়, মানে যেহেতু একটা ডেঙ্গু হয়ে গিয়েছে, এক ধরনের টাইপের হয়ে গেলে ওটার এগেইনস্টে লাইফ লং ইমিউনিটি সেটা হচ্ছে অ্যান্টিবডি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আরো বাকি 3টা টাইপস তো রয়ে গিয়েছে, সেটা সেক্ষেত্রে তো হতে পারে। আচ্ছা, আমাদের আরো প্রশ্ন রয়েছে, সময় আরেকটি বিরতি, তারপর আবার ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে, কথা বলছি ডেঙ্গু নিয়ে। আমাদের হচ্ছে কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে আরেকটা রয়েছে যে ডেঙ্গু রোগে যদি আক্রান্ত হয়ে যায় তারপর দীর্ঘমেয়াদী কি কি কমপ্লিকেশনস হতে পারে, পরবর্তীতে আর কি কি জটিলতা দেখা দেয়, এই বিষয়ে একটু জানতে চাই। সাধারণত দেখা যায় ডেঙ্গু রোগ যদি একবার ভালো হয়ে যায় তাহলে দীর্ঘমেয়াদী তেমন কোনো প্রতিক্রিয়া হয় না। তবে গত বছর থেকে আমরা যেটা একটু খেয়াল করছি যে ডেঙ্গু জ্বরের পরবর্তীতে প্রায় 2 থেকে 3 মাস পরে কিছু জয়েন্ট পেইন, শরীর ব্যথা, দুর্বলতা, ডেঙ্গু পরবর্তী দুর্বলতা একেবারেই কাটছে না। ইভেন অনেকের এরকমও হচ্ছে যে প্লাটলেট কাউন্ট আর বাড়ছে না, একবার যে কমেছিল সেটা একটা সার্টেন ফর্মে এসে আটকে থাকে কিন্তু নর্মাল লেভেলে আসে না। এই ধরনের কিছু কমপ্লিকেশন ইদানিং লাস্ট 2 বছর ধরে আমরা পাচ্ছি। আচ্ছা, তো এটা নিয়ে কি কোনো গবেষণা হয়েছে কিনা কোনো ইনস্টিটিউশনে, যে আসলে কেন হচ্ছে? রিসার্চ স্টিল অনগোয়িং, এখনো চলছে। বাট যদি এখন জাস্ট একটা কনসেনসাস এসেছে যে যদি দেখা যায় যে 3 মাসের বেশি এই বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথাটা যদি থেকে যায় তাহলে সেসব ক্ষেত্রে স্পেসিফিক কিছু চিকিৎসার কথা বলা হয়েছে আর কি। আচ্ছা, ডেঙ্গুর কোনো ভ্যাকসিন এই পর্যন্ত আবিষ্কার হয়েছে কিনা? কারণ ডেঙ্গু রোগ যখন হয়ে থাকে আমরা শুনে থাকি সাধারণত যে এটাতে আসলে কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাস যে রোগ মেডিসিনগুলো রয়েছে এগুলো কোনোটাই তেমন কাজ করে না। তো ভ্যাকসিনেশনের ব্যাপারে আসলে বাংলাদেশের কতটুকু অগ্রগতি হয়েছে এটা একটু জানতে চাই। ডেঙ্গু ভ্যাকসিন একটা আসলে বাজারে এসেছিল, তো এটা কিছুদিন ফিলিপাইন বা ওই এশিয়ান ওই দেশগুলোতে কিছু অ্যাপ্লাই করা হয়েছিল, বেশ একটা সার্টেন অ্যামাউন্টে অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু কিছু মেজর সাইড ইফেক্ট দেখা দেয়। আসলে দেখা দেওয়ার পরে ভ্যাকসিনটা পরে বাজার থেকে উইথড্র করে ফেলা হয় আর কি। তো এখনও লার্জ স্কেলে বা সাধারণ মানুষের ইউজ করার জন্য এখনও ভ্যাকসিন আসলে অ্যাভেলেবল লেভেল নেই, বাট স্টাডি লেভেল এখনও আছে। আচ্ছা, প্রত্যেকটা ডেঙ্গু রোগের আপনি যে একটা বললেন যে এক ধরনের ভ্যারিয়েন্ট কিন্তু রয়েছে, এক ধরনের টাইপ রয়েছে, সবার ক্ষেত্রে কি হাসপাতালে হচ্ছে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়াটা জরুরি, নাকি কিছু কিছু রোগী হচ্ছে ডক্টরের কাছে এসে কনসাল্ট করে দেন বাসায় এসে চিকিৎসা নিলেও হচ্ছে? আচ্ছা, এক্ষেত্রে কিন্তু একদম সুস্পষ্ট গাইডলাইন আছে যে আমরা বলি যে ওয়ার্নিং সাইনগুলো যদি থাকে বা বিপদ চিহ্ন যদি থাকে তাহলে শুধুমাত্র তাকেই হাসপাতালে ভর্তি হতে হবে। বিপদ চিহ্নগুলো হচ্ছে ঘন ঘন বমি হওয়া, বারবার পাতলা পায়খানা হওয়া, তীব্র পেটে ব্যথা হওয়া, শরীরে কোথাও দিয়ে যদি কোনো রক্ত যায় এটা নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক, প্রস্রাবের সাথে হোক বা পায়খানার সাথে হোক, অথবা রোগী যদি একদম নিস্তেজ হয়ে যায় একদম। এছাড়া যদি কোনো কোমরবিডিটি থাকে, যেমন যাদের ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগ, কিডনি রোগ এগুলো আছে, অথবা যদি রোগীর টেক কেয়ার করার মতো কেউ না থাকে তাহলে এই ধরনের রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে। আচ্ছা, এই কমপ্লিকেশনগুলো যদি দেখা যায় সেক্ষেত্রে কোনো রকম দেরি করা যাবে না। আচ্ছা, আমি এবার একটু জানতে চাচ্ছি আমাদের তরুণদেরকে নিয়ে জানতে চাচ্ছি, প্রত্যেককে যারা এখন বাইরে যাচ্ছেন, বিশেষ করে এখন বৃষ্টির সময়, এই সময়টাতে হচ্ছে জায়গায় জায়গায় কিন্তু পানি জমে থাকে, সেখান থেকে আমরা জানি যে এডিস মশার যে ডিমটা সেখানে তারা এই করতে পারে। তো এখন একটু জানতে চাই যে যে তরুণরা রয়েছে তারা আসলে কিভাবে এই সতর্কতাটা মেনে চলবেন, তাদের জন্য আপনি কি সতর্কতা বার্তা দিতে চান? কারণ তারা স্কুলে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, পড়াশোনার একটা চাপ রয়েছে, পরীক্ষা রয়েছে সামনে অনেকগুলো, তো সেই বিষয়ে আপনার একটু সতর্কতা বাণী জানতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে ডেঙ্গু থেকে প্রিভেন্ট করতে হলে মশার কামড় থেকে দূরে থাকতে হবে। মশা কামড় দিলে ডেঙ্গু হওয়ার চান্স থাকবে। সেটা কিভাবে? তাহলে মশার কামড় প্রতিরোধ করতে গেলে আমরা যেটা করতে পারি, আমি যদি জানি যে আমি যে জায়গায় যাব সেখানে আমাকে মশা কামড় দিতে পারে, আমি আমার শরীরটা একটু কাভার আপ করতে পারি, হাফ হাতা শার্ট না পরে একটু ফুল হাতা শার্ট পরতে পারি, পাটা একটু নিচ পর্যন্ত ফুল প্যান্ট পরতে পারি, মোজা পরতে পারি, এগুলো একটাই। মসকিটো রিপেলেন্ট ইউজ করতে পারি, যেখানে আমরা গায়ে যে মসকিটো রিপেলেন্ট পাওয়া যায় সেগুলো।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে জায়গায় যাব বা যে জায়গায় আমার রেগুলার যাতায়াত হয় সেই জায়গার পরিবেশটাকে যেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন ইনশিওর করতে পারি, তাহলে কিন্তু মশার কামড়টাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। আর মশার কামড় প্রিভেন্ট করতে পারলেই আসলে ডেঙ্গু প্রিভেন্ট করা যাবে। আচ্ছা, তো যেহেতু আমরা বলছি যে আসলে ডেঙ্গুর যে এইটা আমাদের করতে হবে, ডেঙ্গুর যে রোগগুলো রয়েছে সেখানে যে মশা যেখানে থাকছে সেখানে আমরা যাতে না যাই, বা যেখানে মশা ডিম দিতে পারে সেই জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে কোথায় কোথায় আসলে মশার যে ডিম দেওয়ার ব্যাপারটা বা বেশি প্রতিফলন হওয়ার বিষয়টা, সেগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে পারি সে বিষয়ে আমাদের কি উদ্যোগ রয়েছে? আমাদের যেমন হচ্ছে আমরা জানি যে কোথায় কোথায় মশার ডিম পারতে পারে, যেমন যে জায়গাগুলোতে পানি জমে থাকে, তাহলে বাসার ফুলের টব, তারপর হচ্ছে কোনো বালতি বা কোনো যদি পানি জমা থাকে, নারিকেলের খোসা, টায়ার, পরিত্যক্ত যেই বাসাগুলো থাকে বা নির্মাণাধীন যে বাসাগুলো থাকে ওখানে দেখা যায় নির্মাণ সামগ্রী পড়ে থাকে, ওখানে কিছু পানি জমে থাকে। তো এই জায়গাগুলোকে অ্যাভয়েড করা অথবা জায়গাগুলো পরিষ্কারের ব্যবস্থা করা, কারণ যদি 2 থেকে 3 দিনের বেশি পানি জমে থাকে সেই জমা পানিতে কিন্তু এডিস মশার ডিমটা পারে। তাহলে এগুলো কিন্তু অ্যাভয়েড করা, আর অবশ্যই পার্সোনাল হাইজিন যেটা সেটা মেনটেন করা। আচ্ছা, অনেকেই বাসার মধ্যে কিন্তু ইনডোর প্লান্টস এখন হচ্ছে খুব একটা প্রচলন এসেছে। ইনডোর প্লান্টসের মধ্যে মানি প্লান্ট যেটা, সেটা কিন্তু খুব প্রিয় একটা পেজ, এবং সেটা হচ্ছে পানি দিয়ে কিন্তু রাখতে হয়, প্রায় দীর্ঘদিন কিন্তু পানি দিলে গাছের অবস্থাটা ভালো থাকে। তো সেই ক্ষেত্রে সেখানেও কি ডেঙ্গু মশার বিস্তার হতে পারে? হতেই পারে, যদি পানিটা 2 দিনের বেশি জমা হয় হতেই পারে। এক্ষেত্রে যারা আসলে টেক কেয়ার করবেন তারা একটু 2 দিন পর পর যদি পানিটা একটু ফেলে দেন এবং নতুন করে আবার পানিটা দেন, তাহলে কিন্তু এটাকে অ্যাভয়েড করা যাচ্ছে। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি জাস্ট একটা শেষ প্রশ্ন করতে চাই, তা হচ্ছে যে ডেঙ্গু হেমোরেজিক শক যেটা, যার জন্য কিন্তু মৃত্যুর হারটা অনেক বেশি, তো এই বিষয়ে কত পার্সেন্ট পেশেন্ট আপনারা পাচ্ছেন, এবং ডেঙ্গু হেমোরেজিক শক যখন হয় তার লক্ষণটা আসলে কেমন থাকে? প্রথম কথা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক শকগুলো আসলে হাসপাতালে আসতে দেরি হয়। বাসায় বসে যখন চিকিৎসা নেয় পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পায় না, পানি শূন্যতা থাকে, ওদিক দিয়ে যখন তার ব্লিডিং শুরু হয় তখন আসলে রোগীরা সতর্ক হয়। আচ্ছা, তাহলে যে রোগীটা ডেঙ্গু হেমোরেজিক হবে, তো কারো যদি ব্লিডিং টেন্ডেন্সি থাকে, নাক দিয়ে ব্লিডিং বা শরীরের যে কোনো জায়গায় দিয়ে ব্লিডিং হয়, তার কিন্তু সাথে সাথেই হসপিটালে চলে আসা উচিত। বাসায় বসে নিজে নিজে চিকিৎসা না করে হসপিটাল আন্ডারে চলে আসলে কিন্তু এই ডেথগুলোকে প্রিভেন্ট করা যায়। আর হেমোরেজিক শকে যেটা হয় প্রেশার কমে যায়, তো আমরা যদি কোনোভাবে প্রেশারটাকে মেনটেন করতে পারি তাহলে কিন্তু এই ডেথগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। ডক্টর রিফাত, আপনি বারবারই কিন্তু বলছেন যে আমাদের অবশ্যই প্রেশারটাকে মেনটেন করতে হবে, সেটাকে আমাদের বারবার ঠিক রাখার চেষ্টা করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সন কলে যুক্ত হবার জন্য, এবং আশা করছি আপনার মাধ্যমে আমাদের দেশের লোক যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে সতর্ক হবেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কল অনুষ্ঠানের আজকের আয়োজন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।